ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আবার আপনাদেরকে একটু বিরক্ত করার জন্য চলে আসলাম। আজকের টেক নিউজ আপনাদের জন্য অবশ্যই দুর্দান্ত কিছু নিউজ রয়েছে, একেবারে নতুন কিছু জানতে পারবেন। আর আমাদের চ্যানেলে কিন্তু আজকে সন্ধ্যার দিকে OnePlus Nord এর ফুল রিভিউ আপলোড করা হয়েছে এবং যেটা নিয়ে আমার গার্লফ্রেন্ডের সাথে কিন্তু ব্রেকআপও হয়ে গিয়েছে। যারা ওই ভিডিওটি দেখেননি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্কের মাধ্যমে দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন কেন আমার সাথে আমার গার্লফ্রেন্ডের সমস্যা হলো। চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে আমি স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন SamZone। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। শুরুতেই রয়েছে Redmi K30 Ultra সম্বন্ধে কিছু নিউজ। এই স্মার্টফোনটা গতকালে কিন্তু চায়নাতে লঞ্চ করা হয়েছে। খুবই দারুণ স্পেসিফিকেশনের সাথে এসেছে এবং দামটা অনেকটাই কমে এসেছে। চায়নার কারেন্সি থেকে দাম যদি আমরা সরাসরি দেখতে চাই তাতে বাংলাদেশি টাকায় বেস ভ্যারিয়েন্টের দাম দাঁড়ায় 24,000 সামথিং। এর সাথে আমরা যদি আরও 3-4 হাজার টাকাও অ্যাড করি, 28-29 হাজার টাকাও যদি এই ফোন পাওয়া যায় তাতেও আমি বলবো বেশ ভালো প্যাকেজ। বর্তমানে যে সমস্ত ফোন বাংলাদেশে পাওয়া যায় তাদের সবগুলোর চাইতে এরকম বাজার সেগমেন্টে উপরে রয়েছে। এই স্মার্টফোনটিতে কিন্তু অ্যামোলেড স্ক্রিন ব্যবহার করা হয়েছে যা ফুল এইচডি প্লাস রেজলিউশনের এবং সেটা আবার 120 হার্টজ রিফ্রেশ রেটেড। খুবই দুর্দান্ত ডিসপ্লে অবশ্যই। মোবাইল ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে MediaTek Dimensity 1000 প্লাস, যেটা খুবই শক্তিশালী একটি প্রসেসর। তবে মিডিয়াটেকের প্রসেসর হওয়ার কারণেই আমরা এই ফোনটা একটু কমে পেতে পারবো, এটাও একটা ভালো বিষয়। মোবাইল ফোনটিতে রেয়ার থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ 64 মেগাপিক্সেল, যার মেইন শুটার মানে ওই Redmi K30 Pro যে আমরা ক্যামেরা দেখে এসেছি এটাও ঠিক সেরকম সেটআপই আসতে যাচ্ছে। আর এর ফ্রন্ট ফেসিং হিসেবে থাকছে 20 মেগাপিক্সেলের ক্যামেরা, যা এর মোটরাইজড পপআপ হিসেবেই রয়েছে। থাকছে 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 30 ওয়াটের চার্জার, 33 ওয়াটের চার্জার, আর একটু তাড়াতাড়ি চার্জ করা যাবে। তো এই মোবাইল ফোনের যে ওভারঅল প্যাকেজ সেটা কিন্তু দেখতে গেলে বেশ ভালোই লাগছে। এখন এর যে দাম, তাতে বেস ভ্যারিয়েন্টের দাম বাংলাদেশি টাকায় কনভার্ট করতে গেলে চায়না থেকে 24,000 হয়। পরবর্তী ভ্যারিয়েন্টের দাম বাংলাদেশের টাকায় দাঁড়ায় হচ্ছে 26-27 হাজার টাকা এবং তারপরের ভ্যারিয়েন্ট দাঁড়ায় 30,000, পরেরটা দাঁড়ায় 33,000। এটা হচ্ছে চায়নার কারেন্সি থেকে সরাসরি আমি বাংলা টাকায় কনভার্ট করে বললাম। তবে আমরা জানি এরকম দামে আমরা অবশ্যই পাবো না। এর সাথে যদি আরও 4-5 হাজার টাকা অ্যাড হয়েও বিক্রি হয় তাতেও আমার মনে হয় বেশ ভালো প্যাকেজ অবশ্যই, অন্তত বেস ভ্যারিয়েন্টগুলো। পৃথিবীর বুকে ইতিহাস গড়তে যাচ্ছে ZTE মোবাইল, ZTE একটি চাইনিজ ব্র্যান্ড যারা বাংলাদেশের প্রথম দিকে আমাদের জন্য সিটি সেলের মোবাইল ফোন নিয়ে এসেছিল। তো এই ZTE পৃথিবীতে কমার্শিয়ালভাবে একদম সর্বপ্রথম আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফোন নিয়ে আসতে যাচ্ছে, মানে ডিসপ্লের নিচে থাকবে ক্যামেরা। তারা এটা দাবি করছে এবং খুব শীঘ্রই তাদের এই স্মার্টফোন আসতে যাচ্ছে। আর ফোনটির মডেলটি হচ্ছে ZTE A20 5G। এই সিস্টেমটা আমাদেরকে আগে কিন্তু ওপো, শাওমি দেখিয়েছে যে তারা এই ধরনের কনসেপ্ট আকারে দাঁড় করিয়েছিল যে কোনো এক সময় এরকম ফোন আসবে, বাট কমার্শিয়ালি নিয়ে আসতে যাচ্ছে ZTE। এবং তাই যদি হয় তাহলে কিন্তু খেলাটা অন্যরকমভাবে জমে যাবে, কারণ আমরা সবাই চাই একটু ফুল ভিউ ডিসপ্লে, কোনো নসপাসের ঝামেলা থাকবে না। আবার অনেকেই পপ আপ সেলফি ক্যামেরা চাই না, তো তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট অপশন হতে পারে। এখন ক্যামেরার রেজাল্ট কতটা ভালো হয় সেটাই দেখার পালা। তবে শুধু ZTE না, এই ধরনের দারুণ সব ফিচার্স নিয়ে কাজ করছে হুয়াওয়ে এমন ডিসপ্লে তৈরি করতে যাচ্ছে যার যে কোনো জায়গায় টাচ করলেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের কাজ করবে, মানে টোটাল ডিসপ্লেটার নিচেই থাকবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আমরা যে কোনো জায়গায় তখন টাচ করে ফোনটাকে আনলক করতে পারবো। আমার কাছে মনে হচ্ছে 2021 এবং 22 এই 2 বছরের মধ্যে মোবাইল ফোন ইন্ডাস্ট্রিতে আমরা বিশাল রকমের পরিবর্তন ঘটতে দেখব। এই ধরনের ক্যামেরা চলে আসবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে, আরও অনেক কিছু অ্যাড হবে যেগুলো আমরা হয়তো এখনও কল্পনা করতে পারছি না। বাট জাস্ট 2টা বছর দেখেন, 2টা বছরের মধ্যে বিশাল পরিবর্তন অবশ্যই ঘটতে যাচ্ছে। স্যামসাং এর তরফ থেকে নতুন একটি স্মার্টফোন আসতে যাচ্ছে। ইন্ডিয়ান অফিসিয়াল স্যামসাং এর ওয়েবসাইটে লিস্টেড হয়েছে স্যামসাং গ্যালাক্সি M51। এই স্মার্টফোনটাতে শোনা যাচ্ছে সেখানে প্রসেসর হিসেবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G এবং এখানে খুব ভালো মানের ক্যামেরা দেওয়া হচ্ছে। তারপরে সেখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে এবং দামের ব্যাপারেও নাকি খুব আকর্ষণীয় প্রাইসে আসার পসিবিলিটি রয়েছে। আর স্যামসাং এর এই ফোনটাতে নাকি 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকবে। স্যামসাং দিনকে দিন ব্যাটারির দিকে নজর দিচ্ছে, তারা প্রসেসরের দিকে নজর বাদ দিয়ে ব্যাটারির দিকে নজর দেওয়ার ট্রাই করছে। এই মোবাইল সম্বন্ধে এখনও বিস্তারিত জানা যায়নি, তবে হয়তো এই মোবাইল এই মাসের লাস্টের দিকেই চলে আসবে। এছাড়া রিয়েলমির দুইটা স্মার্টফোন ইন্ডিয়াতে লঞ্চ হতে যাচ্ছে এই মাসেই। 18 তারিখে লঞ্চ হতে যাচ্ছে Realme C12 এবং Realme C15। দুটোই এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্টের স্মার্টফোন। প্রসেসর হিসেবে সেখানে থাকছে MediaTek Helio Z35 এবং এই স্মার্টফোনের যেটা C15 সেখানে থাকছে কোয়াড ক্যামেরা এবং যেটা C12 সেটাতে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। দুইটা স্মার্টফোনে ব্যাটারি হিসেবে থাকছে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, তবে C12 এ থাকছে 10 ওয়াটের চার্জার এবং C15 এ থাকছে 18 ওয়াটের চার্জার। আর দুটোতে থাকছে HD+ রেজলিউশনের ডিসপ্লে। আমার মনে হয় এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্টের জন্য এই স্মার্টফোন খুবই দারুণ কিছু হতে পারে। যদি বাংলাদেশেও এই স্মার্টফোন লঞ্চ করা হয় আমার মনে হয় একটা ভালো প্রাইস রেঞ্জেই আসবে। নোকিয়ার তরফ থেকে 3টা স্মার্টফোন ইন্ডিয়াতে
লঞ্চ করা হতে যাচ্ছে। এর মধ্যে একটি থাকবে এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্টের, অন্য দুইটা কেমন কি সে ব্যাপারে জানা যায়নি। তো এই মাসেই জানা যাচ্ছে যে স্মার্টফোনগুলো লঞ্চ করা হবে। তবে বাংলাদেশে নোকিয়ার আমার মনে হয় আরেকটু এগ্রেসিভলি কাজ করা উচিত, আরেকটু বেশি বেশি তাদের প্রোডাক্ট নিয়ে আসা উচিত। কারণ নোকিয়ার প্রতি আমি লক্ষ্য করলাম আপনাদের অনেকের আকর্ষণ রয়েছে। প্রত্যেকটা ভিডিওতে কিছু কিছু মানুষ থাকেন যারা কিনা নোকিয়ার ফোনের রিভিউ দিতে বলেন। হয়তো আপনারা খেয়াল করেছেন নোকিয়া কিন্তু ওইভাবে এগ্রেসিভলি বাংলাদেশে কাজ করছে না, তবে তাদের আমার মনে হয় একটু ওইভাবে কাজ করা উচিত এবং ভালো ভালো বেশ কিছু ডিভাইস নিয়ে আসা উচিত ভালো দামের মধ্যে। বাই দ্য ওয়ে, পোকো কিন্তু লাস্ট কিছুদিন ধরে টিজ করে যাচ্ছিল যে তাদের নতুন একটা ডিভাইস আসবে ইন্ডিয়াতে। তো কোন ডিভাইস এখনও জানা যায়নি। এদিকে রেডমি K30 আলট্রা যেটা, তারা কিন্তু বলে দিচ্ছে যে ইন্ডিয়াতে তারা লঞ্চ করতে যাচ্ছে না এই স্মার্টফোন। সো মনে যেটা হচ্ছে যে তাদের এই মোবাইল ফোনটা রেডমি K30 আলট্রাটাই পোকোর ব্র্যান্ডেড মানে রিব্র্যান্ডেড হয়ে আসার পসিবিলিটি রয়েছে ইন্ডিয়াতে। তবে এটা অসম্ভব নয়, কারণ পোকো কিন্তু ডে বাই ডে এই কাজেই করে যাচ্ছে, রিব্র্যান্ডেড করেই মোবাইল ফোন নিয়ে আসছে। আজকের মতো আমরা টেক নিউজ এখানে শেষ করব, তবে গত ভিডিওর কমেন্টসের অ্যান্সার এখন অবশ্যই দিয়ে দিচ্ছি। প্রথমে রয়েছে রাকিব আহমেদ, উনি লিখেছেন ভাই আমি পোকো F2 Pro নিতে যাচ্ছি, আপনার মতামত কি, কেমন হবে নিলে, নাকি K20 Pro নিব? অবশ্যই আপনি পোকো F2 Pro যেটা ওটা নিয়ে নিতে পারেন, ওটা আরও বেশি ভালো হবে। তাহমিদ আলম ভাই কি শুরু করলেন, ভিডিওর স্টার্টিং দেখে পুরাই জোস। মানে আজকে যে আমার OnePlus Nord-এর ভিডিও দিয়েছিলাম ওইটা দেখে মনে হয় উনি টাস্কিত হয়ে গিয়েছেন। এমডি ঈশান প্লিজ ভাই আপনার ড্রোনের একটা রিভিউ করেন, ভালো ব্যাপার বলেছেন। আচ্ছা এই হচ্ছে গিয়ে সেই ড্রোনটি যেটার একটা রিভিউ দেওয়ার কথা আমি বলেছিলাম নিজে থেকেই। তো ফাইনালি আপনাদের কাছে আরও একবার জানতে চাচ্ছি আসলে কি এটা রিভিউটা আমি দিব, আপনাদের যদি মতামত থাকে তাহলেই দিব। আমি মানে দিব করে চিন্তা করেও পরে আর কিন্তু দেওয়া হচ্ছিল না। এখন আপনারা বলেন যে এর রিভিউ চান কি না। আর এর সাথে আমার কাছে এখানে অ্যাপেল এয়ারপড প্রো এই জিনিসটাও রয়েছে, তো এইটারও রিভিউ চান কি না, এটা একটা ভালো প্রাইজে রয়েছে আমাদের চ্যানেলের জন্য। তো আপনারা যদি বলেন যে এই দুইটা জিনিসেরই রিভিউ দিতে, তাহলে আমি অবশ্যই দেওয়ার ট্রাই করব। তো অবশ্যই আজকের ভিডিওতে একটু কমেন্টস করে জানান যে আপনারা এই জিনিসগুলোর রিভিউ চান কি না। তো ভিউয়ার্স সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর হ্যাঁ এখনও কিন্তু মাস্ক ব্যবহার করা উচিত আমাদের এবং স্বাস্থ্যবিধি মেনে চলাই উচিত। সো ওই বিষয়গুলো মাথায় রেখে তারপর আপনি আপনার কাজগুলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।